গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 6টার ঘরে। ঘুম থেকে উঠেছি 4:30 সময়। ঘুম থেকে উঠে ভিডিওটাকে এডিট করেছি, করে তারপরে আমি সংসারের কাজে হাত দিলাম। কারণ কালকে রাত্রিবেলা তো কারেন্ট এসছে অনেকটা রাত্রিরে, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীর আর দিচ্ছিল না। তারপরে সকালবেলা উঠে বাকি কাজটা সারলাম। এখন এই সংসারে আজকে কাজবাজ সেরে, আজকে তো মঙ্গলবার, আর মঙ্গলবার দিন তো বজরংবলীর পুজো থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে আগে বজরংবলীর পুজো করব, তারপরে তোমার গিয়ে সংসারের কাজে হাত দেবো। তো ওই জন্য বাসি কাজটা আগে ঝটপট করে সেরে নিচ্ছি, তারপরে গিয়ে আমি স্নান টান করে পুজো করতে যাবো। আগের বারে নিবেদিতা বলছিলে যে তোমার পাস্ট লাইফ সম্বন্ধে কিছু বলো না, খুব জানতে ইচ্ছা করে। কি বলো তো, আমার 16 বছরের সংসার, জানো তো? 16 বছরের সংসারে 16 অবতার হয়েছিল, জানো? সেই 16 অবতার থেকে কোনো রকমে মানিয়ে গুছিয়ে অনেক চলার চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলো তো, লাস্ট পর্যন্ত দেয়ালে পিঠ ঠেকে গেল। বাধ্য হয়েছিলাম তাই বেরিয়ে আসতে। হনুমানজির মূর্তি কি মেয়েরা বাড়িতে রাখতে পারে? মেয়েরা হয়তো হনুমানজির মূর্তিটাকে ধরতে পারে না, শুনেছি এটা আমি, তবে পট পুজো করতেই পারে। এটা আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করছিল। আর হনুমানজির হনুমান চালিসা পাঠ করলে কি লাভ হয়? হনুমান চালিসা পাঠ করলে বাস্তুদোষ দূর হয়, তারপরে তোমার মানসিক শক্তি বাড়ে, হনুমানজির কৃপায় অর্থকষ্ট থেকে মুক্তি লাভ পাওয়া যায়। আর হ্যাঁ, মঙ্গলবার যদি হনুমান চালিসা পড়ি বা কিংবা হনুমানজির যদি পুজো করি, সেদিকে কিন্তু মাছ মাংস খাওয়াটা উচিত নয়। মঙ্গলবারের পুজোটা কমপ্লিট হলো, আর তখন তোমাদের সঙ্গে আমি যে কথাটা শেয়ার করছিলাম, তো আমার বিয়ে হয়ে গেছিলো অনেকটা ছোটোবেলা বলতে কি, তখন আমার 18 বছর বয়স আর কি হয়নি, জানো তো? তখন রেজিস্ট্রি হয়নি আমার। তখন ওরা বলেছিল যে কিছুদিন পরে রেজিস্ট্রিটা করতে পারবে। তো যাই হোক, রেজিস্ট্রিটা তারপরে আর ওরা করায়নি পয়সার জন্য, আর আমাদের বাড়িতেও কেউ কিছু বলেনি। বিয়ের বছরখানেক মোটামুটি ভালোই কেটেছিল। বিয়ের বছরখানেক যেমন সব মানুষের কাটে, হ্যাঁ, সেরকমই ভালোভাবেই কেটেছিল। তারপরে থেকে কিরাম অশান্তি হতো, ওর বাবার সাথে ছেলের সঙ্গে রাত দিন অশান্তি হতো। ওর বাবাটা ছিল একটুখানি কিপটে, আর ছেলেও কিপটে, কিন্তু কি হতো, বাবা ছেলের থেকে একটু বেশি কিপটে, খরচাপাতি করা, এই সমস্ত করাগুলো পছন্দ করতো না। এই নিয়ে নানান রকম ঝামেলা অশান্তি লেগেই থাকতো। ও তুনু, তোমার কি হয়েছে গো? চা কপি করতে কে আসবে? জানলার পর্দাটা সরিয়ে দেবো? কেন? ও ঠিক আছে। আসল কথা, আমাদের না ভুচকির এখনো ম্যাচুরিটি বুদ্ধিটা আসে না, নাহলে চা বিক্রি করবো বলে। চা বিক্রিটা ভালো ব্যবসা, তুই জানিস? ওখানে দেখ একটা চপ ভেজে কত বড় বাড়ি করলো। ওই পাড়া, গোটা পাড়ায় এত ভালো বাড়ি আছে। সেটা অবশ্য ঠিক কথা। ফুলপুর বাড়িতে বড় একটা রাধা গোবিন্দের মন্দির আছে, কি সুন্দর না? আর তারপরে আবার চপ ভেজে প্রতিদিন ঠেলা বের করে, প্রতিদিন দুপুরবেলা ভালো ভালো রান্নার গন্ধ পাই। এটা অবশ্য ঠিক কথাই। তারপরে ওইদিকে একটা মেয়ে আছে, সে সরস্বতীপুরের ওইখানে, ওই মেয়েটাও তো চা বিক্রি করছে। কত কি পড়াশোনা করেছে না? ইঞ্জিনিয়ারিং পাস নাকি? পাস করে ইঞ্জিনিয়ারিং পাস করে যদি চাই বিক্রি করতে হতো তাহলে কি প্রবলেম? আমার বোন একবার ঠিক কথা বলেছে, তোদের ম্যাচুরিটি। আর আমার বাবা সবচেয়ে ঠিক কথা বলেছে, মেছেদার লোকালে আর বাবাই উঠে পড়বে, তাহলে লিকার চা খাওয়া যায়, লেবু চা। এরপর আসল গল্পটা চালু হলো তোমার তনুর ঠাকুরদা যখন মারা গেল 2008 সালে। তারপর থেকে তনুর ঠাকুমা তো চলে গেল ওখানে মেয়ের বাড়ি। তারপর মেয়ের বাড়িতে গিয়ে তো নানান রকমের ঝামেলা অশান্তি শুরু করে দিল, সেই জায়গা জমি সব কিছুটা নিয়ে। ছেলের দিকে জায়গা জমিতে সাইন করবে না, আর তার মেয়েরাও তার অংশের ভাগ নেবে, সেই নিয়ে বিশাল অশান্তি। পাশাপাশি লোকজনের সঙ্গে কথাবার্তা, গালাগালি, থানা পুলিশ, নানান রকম।
যাই হোক, সেই সমস্ত থেকে তো মুক্তি পাওয়া গেল। তারপরে 2015 সাল থেকে আমি একটা বিজনেসকে ধরালাম, মানে সবাই বিজনেস করে একটুখানি করছে, তো আমি তখন 2000 টাকা দিয়েছিলাম। আর আমাদের এক বন্ধুর কাছে তেজপাতা হতো, সেই তেজপাতা প্যাকেট করে দোকানে দোকানে সাপ্লাই দিতে শুরু করলো। তারপর থেকেই তোমার ওই সর্ষের তেল, মানে যা কিছু মুদিখানার জিনিস আছে সেগুলো দিত। তারপর থেকে সংসারটা মানে একটু যেন ভালো হলো, মানে ধরো যে একদম নেই অবস্থাটা হয়ে গেছিলো, সেই নেই অবস্থাটা থেকে একটু ভালো হলো, মানে একটু ভালো খাওয়া দাওয়া হলো, তেল নুন ঝাল মশলার অভাবটা কম পড়লো। যাই হোক, আর এই ভদ্রলোকের স্বভাব ছিল ধরো উঠে যাওয়া বাজার নিয়ে আসে, জানো তো, ধরো তোমার একদম 2টো বাজে, মাছগুলো সে পচে একদম গলে গেছে, সেই মাছগুলো নিয়ে আসতো। আর না বাজলেই অশান্তি, গায়ে হাত তোলা, এগুলো তো ছিলই। যাই হোক, এই সমস্ত। আর আনাজ তুমি না দেখলে বিশ্বাস করবে না, সে যে আনাজগুলো মানে গরুতেও খাবে না সেই আনাজগুলো নিয়ে আসতো, মানে এতটাই খারাপ আনাজ নিয়ে। আজকে টিফিনে হচ্ছে তোমার রুটি, আর কালকে কলা নিয়ে এসেছিলাম, সেই কলা রেখেছি। আর আজকে তো তোমার আমি পেঁপের তরকারি করেছি, পেঁপেটা তখন কুটে নিয়েছি, পেঁপে দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর ওই ছোলা দিয়ে আলু দিয়ে পেঁপের তরকারি দিয়ে তনুকে একটুখানি রুটি দেবো, আর আমি ওই কলাটা দিয়ে রুটি খেয়ে নেবো। বড় সাইজের কলা তো, ওতে মানে ছোটো ছোটো পাতলা পাতলা রুটি করেছি টিফিনে, এই রুটি দিয়ে খাওয়া হয়ে যায় পুরোটা। আর তরকারিটা আমার লাগবে না, তরকারিটা তনুকে বলেছি যে তুই ভাতের সঙ্গে দিবি। তনু বলছে কেন তুমি তরকারি নিলে না, তরকারিটা কি কম করেছো নাকি? আমি বলছি না রে, তরকারিটা কম করিনি, ঠিকঠাকই করেছি। আমি এখন কলা দিয়েই খাবো, আর তুই কলা দিয়ে আর একটুখানি তরকারি দিয়ে খাও। তনু আবার শুধু কলা দিয়ে খেতে পারবে না, ওকে একটু তরকারি লাগে ওর। আর আমার তো অভ্যেস হয়ে গেছে না, মানে যাই হোক একটুখানি জিনিস হলেই আমার খাওয়া হয়ে যায়। মানে এমনই দিন গেছিলো গো, মানে বলার মতো না, খেতে পর্যন্ত পাইনি। তো সেই রকমই একটা দিনে তখন মানে 2টো পরোটাও ভেজেছিলাম জানো তো, খিদের জ্বালায়। আর তখন একটু চা করেছিলাম, সেটাও তখন তনু এত ছোটো ছিল, তনু সেটা খেয়ে নিয়েছিল জানো। সেই সব দিনগুলোর কথা মনে পড়লে না খুব কান্না পেয়ে যায়। আজকে জল দিতে আসে বলে আমি এখানে শুকনো করতে দিতে এসে বারবার উঁকি মেরে দেখছি যে জলওয়ালাটা কোথায় গেল জানো। জলওয়ালাকে লাস্টে দেখতেই পেলাম না, আমি চলে গিয়েছিলাম। আর এই তখন চান করেছিলাম অনেকক্ষণ আগে, জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়নি। সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি, এসে চা ফা খেয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। একটু লেট করিনি জানো, প্রচণ্ড গরম হচ্ছে, তাড়াতাড়ি কাজটা সেরে তাড়াতাড়ি তোমার ভিডিওটা এডিট করে নেবো বলে। আর আজকে রাত্রেবেলা তো কী রান্না করবো বুঝতে পারছিলাম না ফার্স্টে, তারপরে ফ্রিজ খুলে দেখলাম বেগুনটা শুকনো একদম দড়ি পাকিয়ে গেছে। আমি না, বেগুনটা রেখে দিলে আর খাওয়ার অবস্থায় থাকবে না, আজকে বরঞ্চ বেগুন ভাজা রুটি করি, বরঞ্চ খেতেও ভালো লাগবে। আর তার সাথে যদি একটু সুজি করে নিই তাহলে তো একদম সুন্দর হয়ে যাবে রাতের ডিনারটা। ওই জন্য একটু বেগুন ভাজাটা চাপিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে আটা মাখা ছিল আর কি, সকালবেলা আটা মেখেছিলাম, আটা মাখাটা একটু এক্সট্রা রেখে দিয়েছিলাম, সেই আটা মাখাটা দিয়ে রুটি করে নিয়েছি। আর আজকে আসার সময় একটুখানি তোমার আনাজপত্র এনেছি জানো, আনাজের মধ্যে একটু নিয়েছি কুমড়ো, একটু পুঁই শাক নিয়েছি, আর একটা তরমুজ নিয়ে এসেছি। আর তরমুজটা খেতে এখন ভালোই লাগে, কারণ গ্রীষ্মকাল, এখন তরমুজের জুস বলো বলো খেতেও ভালো লাগে, কিংবা এমনিও খাওয়া যায়। কিন্তু আমি তরমুজের জুস খুব একটা পছন্দ করি না, সেই আবার বার করো মিক্সি, তারপর তাকে জুস করো করো, অনেক সময় সাপেক্ষ, সকালবেলা অতটা সম্ভব নয়। আমি এমনি কেটে একটুখানি বিট লবণ দিয়ে দিই, নিজেও খাই, তনুকেও দিয়ে দিই। আর পুঁই শাকটা ভাবছিলাম আজকে কেটে রাখবো, কিন্তু দূর, আজকাল ভালো লাগছে না, সকাল সকাল ঘুম থেকে উঠে পুঁই শাকটাকে একবারে কেটে নিয়ে তারপরে তোমার রান্না করব। দেখবো কালকে যদি একটু মাছ বসে, কিংবা চিংড়ি মাছ কিংবা মাছের মাথা যদি পাই তাহলে একটুখানি নিয়ে আসবো। আর এখন আমি তোমার ফ্রিজটাকে একটু বন্ধ রেখে দিয়েছি, কারণ কেন কি বলো তো, রাতের বেলার দিকটা আমি একটু ফ্রিজটা বন্ধ রাখি, আর আবার সকালবেলা থেকে চালু করে দিই। আর আজকে আমাদের রাঁধতেই হয়েছে তোমার রুটি, আর তোমার এখানে দেখো বেগুন ভাজা হয়েছে, আর সুজি হয়েছে। সুজিটা কিন্তু আমি গুড় দিয়ে বানিয়েছি জানো তো। চলো, এখন রান্নাটা হয়ে গেছে, বাসনটা খালি একটুখানি কড়াটা চাটুটা একটু ঠান্ডা হোক। আমার চাটুর এইখানে যে হ্যান্ডেলটা থাকে সেই হ্যান্ডেলটা খুলে গেছে, এই জন্য এখন এরম করেই রাখতে হচ্ছে। ঠিক আছে, এই চাটুটার কড়াটাকে মাজবো, গ্যাসটা পরিষ্কার করব। আর এদিকে তোমার বাসনগুলো মাজার কাছে, খাবার রেডি হয়ে গেছে। তুমি বললে এখন খাবো না, একটু পরে খাবো। বললাম ঠিক আছে, পরে যখন খাবি এখন তাহলে থাক, আমি একটুখানি দুধটা গরম করে রাখি, কারণ ঠান্ডা হওয়ার তো টাইম দিতে হবে দুধটাকে। তা দুধটা গরম করে দই পাততে হবে, কারণ এখন গ্রীষ্মকাল তো, দইটা খেতে ভাত দিয়ে খুব ভালো লাগছে জানো তো, তরকারিপত্র থেকে এমনি প্লেন দই দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগছে। সন্ধ্যে থেকে এসে একটুখানিও বসিনি। আর এই রাত্রেবেলা হলেই না, যখনই আমি ভাববো যে আমি এডিট চালু করব, তখনই এরা বুঝতে পেরে যায়, একদম সাথে সাথে ওরা চালু করে দেয়। মানে আমি এডিট করতেই পারি না, এত প্রবলেম হয় জানো তো আমার, কি বলবো। আর আমি উপর থেকে চেঁচাই, এই করবি না, চেঁচাবি না। হ্যাঁ, তনু বলবে সবাই কি বলবে গো, আমি যে সবাই আর কি বলবে, কিছুই বলবে না, কি করে এক হাতে ঢালবো।
ফোনটাকে রেখে আবার একটুখানি দুধটাকে ব্যবস্থা করলাম ঢালার, নাহলে এক হাতে ঢালতে পারছিলাম না। তো এখন এটা দুধটাকে গরম করি, একটুখানি পরে খাবো। আজকে আর সন্ধ্যাবেলা এসে একটু চা খেয়েছি বিস্কুট দিয়ে দুটো, ব্যাস। চলো এই দুধটা একটু গরম হোক, একটু কমানো থাক। কালকে তো খুব ঝড় বৃষ্টি হলো, কিন্তু ঝড় বৃষ্টি হয়ে কোনো লাভই হলো না। তারপরেই এত গরম লাগছিল মানে বলার নয়। ওই ঘন্টাখানেকও হয়নি, ওই হু করে ঝড় উঠলো, ঝিঝির করে বৃষ্টি পড়লো, বন্ধ হয়ে গেল। ঝড়টা না উঠে যদি বৃষ্টিটা জমজম করে হতো বরঞ্চ কাজের কাজ দেখতো, সে তো হলো না, ব্যাস। আর আজকে তো আকাশ পুরো থম মেরে আছে, কোনো একটা গাছের পাতাও মনে হচ্ছে নড়ছেও না, চড়ছেও না, কিছুই হচ্ছে না, এত গরম হচ্ছে। আজকে যখন সকালবেলা যাচ্ছি মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে বলার মতো না। সকাল সকাল বেরিয়ে পড়ছি, ওই জন্য আমি বলি না, আমি এখন আর দেরি করবোই না একদম, কারণ বেশি বেলা হলেই না খুব কষ্ট হচ্ছে। ওই জন্য ভোরবেলা উঠে পড়ছি। এত রাত্রিরে শুয়ে আমি সেই 5টা বাজছে না উঠে পড়ছি, মানে রাতেবেলা আমি অর্ধেক এডিট করে রেখে দিচ্ছি, অর্ধেক আমি সকালবেলা উঠে এডিট করছি, কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি উঠে পড়বো, শরীরটা একটুখানি ঠিকঠাক লাগবে, উঠে এডিট করে তারপর সংসারের কাজে হাত দিচ্ছি। তাও আজকে উঠেছি 4:30, কালকে উঠেছি 4:30, উঠে 5টার পর থেকে সংসারের কাজে হাত দিচ্ছি, ব্যাস একদম 9টার মধ্যে টিফিনটা পর্যন্ত খেয়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, জল আসবে জল আসবে জল আসবে, এলো না। তনু আবার বেলায় একটু পরে জল আসে, তনু আবার 2 ড্রাম জল নিয়েছে, 1 ড্রাম এখন ঢাললাম, এখন 3 ড্রাম মজুদ রইলো, এখন 2 দিন আবার শান্তি। মানে 2 ড্রাম শেষ হয়ে গেছিলো, তো তখন ভাবছি কি করব, ফোন করছি জল আসছে না, বলছে একটু পরে যাচ্ছে 10টা বেজে গেলে তো আমি কি করে নেবো, 9টা পর্যন্ত এলে তবু একটা নিয়ে নেওয়া যায়। তারপরে আবার তনু আবার দেখতে পেয়ে আবার দাঁড় করিয়ে আবার জল তুলেছে। তো চলো বন্ধুরা, আজকে অনেক বক হয়ে গেল, সারাদিনের অনেক কাজকর্ম হলো, আর গরমে আর যেন পেরে উঠছি না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকেও আমি রিলস পোস্ট করিনি, আর ভালো লাগছে না আমার রিলস পোস্ট করতে, কারণ এসে এই লেখো তারপরে আবার পোস্ট করো, এডিট করো, মানে শরীর টানছে না, আর ভালো লাগে না। এত গরমে আমি আর পারছি না, ওই জন্য এখন রিলস আর এখন দিতে পারবো না। সেই জন্য আমি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি চেষ্টা করছিলাম দেবো, কিন্তু আর হয়ে উঠছে না। ঘরে থাকলে একরকম একটুখানি বসে দাঁড়িয়ে করলাম, ঠিক আছে, কিন্তু এসে আবার এই রান্না করো, বাসন মাজো, আবার সব পরিষ্কার করো, আবার রিলস স্ক্রিপ্ট লেখো, আর পসিবল হচ্ছে না। তো চলো বন্ধুরা, আজকে রাখি এখানেই। যতক্ষণ ক্যামেরা অন থাকবে আমার বকবকানি মানে শেষ হবে না, শুরুই হয়েই যাবে।